আসসালামু আলাইকুম, আমি Md.Khaledur Rahman, 4th ইয়ার মেডিকেল ক্যাডেট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম। এটার সাথে খুব ক্লোজলি রিলেটেড একটা আমাদের টপিক, সেটা হচ্ছে জন্ডিস। তো আমরা জন্ডিসের ফুললি যাব না, তবে বিলিরুবিন মেটাবলিজমটা আমরা দেখবো আর কি, এবং জন্ডিসের সাথে কিভাবে রিলেটেড, কখন হাইপার কনজুগেটেড বিলিরুবিনেমিয়া বা আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়া হয় সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো বিলিরুবিনটা মেইনলি প্রডিউস হচ্ছে কোথায়? বিলিরুবিনটা প্রডিউস হয় হচ্ছে আরবিসি থেকে। এটা দুইটা জায়গাতে আমাদের প্রডিউস হতে পারে, একটা হচ্ছে স্প্লিন আর একটা সরাসরি লিভারে প্রডিউস হতে পারে। তো কোন ধরনের আরবিসি থেকে এটা প্রডিউসড হয়? এটা হতে পারে যে এজড আরবিসি অথবা ইম্যাচিউর আরবিসি যদি হয়। এজড আরবিসি যেগুলো 120 ডেজ, আমরা জানি আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ, এই 120 ডেজ পর, অথবা হচ্ছে যদি ইম্যাচিউর মানে অনেক বেশি যদি ইরিথ্রোপোয়েসিস হয়, তখন হতে পারে যে অনেক বেশি ব্লাড সেল প্রডিউস হচ্ছে, সেগুলো আমাদের স্প্লিনে আসছে, লিভারে আসতেছে। তো নর্মালি কোথায় যায় যে মোস্ট অফ দ্য আরবিসি যায় হচ্ছে স্প্লিনে। স্প্লিনে আরবিসি যখন ব্রেকডাউন হয়, আরবিসির আমরা জানি যে সেল মেমব্রেন আছে, তাহলে সেল মেমব্রেনও ব্রেকডাউন হবে, তাহলে সেল মেমব্রেন তৈরি হয় এবং প্রোটিন এবং লিপিড ফসফোলিপিড দ্বারা, প্রোটিন আছে তাহলে লিপিড থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, যেটা সরাসরি ব্লাডে চলে যাবে। আবার প্রোটিন থেকে পাওয়া যায় হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডও ব্লাডে চলে যাবে, তাহলে সেল মেমব্রেনের কাহিনী শেষ। এরপর আমরা আসলাম কিছু এনজাইম এবং প্রোটিন থাকে আরবিসির মধ্যে, যেমন হচ্ছে পাইরুভেট কাইনেজ, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেন, বিভিন্ন এনজাইম থাকে। এগুলো যদি এনজাইমগুলো মেইনলি প্রোটিন ইন নেচার, আবার কিছু প্রোটিন থাকে সাইটোপ্লাজমে, সেগুলো থেকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি, অ্যামিনো অ্যাসিড পুলে চলে গেল। এরপর থাকলো শুধু হচ্ছে হিমোগ্লোবিন, যেটা হচ্ছে এখানকার পিগমেন্টটা। হিমোগ্লোবিন আমরা জানি দুইটা জিনিসটা তৈরি, একটা হচ্ছে হিম এবং একটা গ্লোবিন। গ্লোবিনটা প্রোটিন ইন নেচার, তাহলে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড আবার অ্যামিনো অ্যাসিড পুলে চলে গেল। এখন থাকলো হচ্ছে আমাদের হিম। তো হিমটা থেকে আমরা জানি যে হিমের যদি আমরা বলি আর কি, প্রথমে পাইরোল রিং থাকে, 4টা পাইরোল রিং এরকম যদি বলা হয়, এগুলো হচ্ছে এক একটা পাইরোল রিং। এরপর যখন এরা ইউনাইটেড হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে প্রোটোপরফাইরিন। এরপর হচ্ছে এখানে যখন মানে আয়রন দিই, এরপর হচ্ছে আমাদের যখন গ্লোবিনটা অ্যাড হয় তখন আমরা পুরোটাকে বলি হচ্ছে হিম। তো যাই হোক, তাহলে হিম থেকে প্রোটোপরফাইরিন চলে গেল, প্রোটোপরফাইরিন আয়রনটা আমাদের চলে যাবে হচ্ছে আয়রন মানে ব্লাডে সরাসরি, এবং থাকলো হচ্ছে প্রোটোপরফাইরিন। এই প্রোটোপরফাইরিনটা ব্রেকডাউন হয় হিম অক্সিজেনেজ, একটা এনজাইম আছে হিম অক্সিজেনেজ। এটা থাকে কোথায়? এইটা আরবিসির, আচ্ছা আমরা কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে স্প্লিনের মধ্যে, এটা হচ্ছে স্প্লিনের কোথায়? স্প্লিনের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বা ম্যাক্রোফাজ, বা এখানকার যেটা রেটিকুলো এন্ডোথেলিয়াল ম্যাক্রোফাজ আমরা বলি, এই ম্যাক্রোফাজের মধ্যেই এই হিম অক্সিজেনেজ এনজাইমটা থাকে ওর সাইটোপ্লাজমে। দ্যাটস ওয়াই প্রোটোপরফাইরিনকে ব্রেকডাউন করে সে তৈরি করে হচ্ছে বিলিভার্ডিন। এরপরে বিলিভার্ডিনকে সে বিলিভার্ডিন আবার একটা রিডাক্টেজ এনজাইম, এই বিলিভার্ডিন রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে বিলিভার্ডিন কনভার্টেড টু বিলিরুবিন। এই হচ্ছে আমাদের বিলিরুবিনের ফর্মেশন। তো যদি দেখা হয় এই বিলিরুবিনটা যেটা তৈরি হয়েছে, এই বিলিরুবিন কোথায় তৈরি হয়েছে? আমাদের স্প্লিনে। স্প্লিন থেকে আমরা জানি যে স্প্লিন থেকে স্প্লেনিক ভেন বের হয়, স্প্লেনিক ভেন যেগুলো নিয়ে আসবে, তাহলে স্প্লেনিক ভেন আর ইন্টেস্টাইন থেকে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন, দুইটা মিলে আলটিমেটলি তৈরি করা হচ্ছে পোর্টাল ভেন। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই স্প্লেন ভেন, যখন লিভারে চলে গেল এখানে আছে নেক অফ দ্য বিহাইন্ড দ্য নেক অফ দ্য ফ্রেনকে অ্যাকচুয়ালি পোর্টাল ভেন তৈরি করে। তো আমরা দেখানো বোঝানোর জন্য জাস্ট এভাবে গেছি। তাহলে এই যে বিলিভার্ডিনটা, এই বিলিভার্ডিনটা মেইনলি আমাদের লিপিড সলিবল বিলিরুবিন। এই বিলিরুবিনটা হচ্ছে লিপিড সলিবল বিলিরুবিন। তাহলে লিপিড সলিবল বিলিরুবিন আমরা জানি যে কোনো জিনিসকে যদি ব্লাড থেকে, যেহেতু এটা আমাদের টক্সিক, এই জন্য যদি আমরা ব্লাড থেকে এটাকে আউট করতে চাই, তাহলে এই বিলিরুবিনটাকে অবশ্যই ওয়াটার সলিবল হওয়া লাগবে। তাহলে আমরা দেখলাম যে এই বিলিরুবিনটা যেহেতু লিভারের কাছে যায় নাই, লিভারের পূর্বেই তৈরি হয়েছে, এই জন্য এই বিলিরুবিনের অপর একটা নাম হচ্ছে প্রি হেপাটিক বিলিরুবিন। প্রি হেপাটিক বিলিরুবিন, যেহেতু এটা লিপিড সলিবল তাহলে বলা যেতে পারে লিপিড সলিবল বিলিরুবিন, লিপিড সলিবল বিলিরুবিন। এরপর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিন্তু টক্সিক ইন নেচার, তাহলে এই জন্য এটা হচ্ছে টক্সিক বিলিরুবিন বলা যায়। আরেকটা হচ্ছে এই বিলিরুবিনটাকে অনেক সময় ইনডিরেক্ট বিলিরুবিনও বলা হয়, যেহেতু এই বিলিরুবিনটা আমাদের লিভারে এসে গ্লুকোনেশন হয় নাই, সেহেতু এটাকে আনকনজুগেটেড বিলিরুবিন বলে। অনেক সময় এই বিলিরুবিনটাকে ইম্যাচিউর বিলিরুবিনও বলা হয়। আর এই বিলিরুবিনটা যেহেতু হিম থেকে তৈরি হয়েছে, এই জন্য অনেক সময় এটাকে আবার হিমোবিলিরুবিনও বলা যায়, হিমোবিলিরুবিন। তাহলে এই বিলিরুবিনের এতগুলো নাম: প্রি হেপাটিক, লিপিড সলিবল, টক্সিক, ইনডিরেক্ট, আনকনজুগেটেড বিলিরুবিন, ইম্যাচিউর বিলিরুবিন, হিমোবিলিরুবিন। এরপর যেহেতু এটা লিপিড ইন নেচার, ব্লাডে তো আমরা জানি সবসময় ওয়াটার থাকে, প্লাজমা যেহেতু ওয়াটার, সেহেতু এটা কিন্তু চলতে পারবো না। এই জন্য ব্লাডের মধ্যে আমাদের অ্যালবুমিন থাকে, অ্যালবুমিন।
এই ব্লাডে প্লাজমা অ্যালবুমিন যেটা রয়েছে, এই প্লাজমা অ্যালবুমিন কিন্তু এই বিলিরুবিনটার সাথে বাইন্ড করবে। এই অ্যালবুমিন যখন বিলিরুবিন বাইন্ড করবে, এই বিলিরুবিনটাকে, এই অ্যালবুমিনটা ব্লাডে ট্রান্সপোর্ট হয় পোর্টাল ভেন, আলটিমেট স্প্লেনিক ভেন হয়ে যখন পোর্টাল ভেনে আসবে, আসা আমাদের পোর্টাল ট্রায়াড সাইনোসয়েড। সাইনোসয়েডে আসার পর এটা আসবে, আমরা হিস্টোলজিতে বলেছিলাম যে এই সাইনোসয়েড এবং লিভারের মধ্যে যে হেপাটিক প্লেটস অফ সেল যেগুলো থাকে বা হেপাটিক সেলগুলোর মধ্যে স্পেস থাকে, যেটাকে আমরা বলি স্পেস অফ ডিসি। তো এই সেলটা যখন এই অ্যালবুমিন বিলিরুবিনকে বাইন্ড করে যখন এই সাইনোসয়েডাল সারফেস অফ দ্য হেপাটিক সেলে আসবে, আসার পরে যখন এই পোর দিয়ে স্পেস অফ ডিসিতে যখন সে এন্টার করবে, তখন কিন্তু স্পেস অফ ডিসিতে আসা মাত্রই এই বিলিরুবিন অ্যালবুমিন থেকে ডিটাচড হয়ে যাবে। এবং এই সারফেসে একটা আবার ট্রান্সপোর্ট প্রোটিন থাকে বিলিরুবিনের জন্য, এই ট্রান্সপোর্ট প্রোটিনটাকে বলা হয় লিগ্যান্ডিন। এই লিগ্যান্ডিন প্রোটিনটা এরপর লিভারের হেপাটিক প্লেটস অফ সেলের মধ্যে এন্টার করে যাবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এরপর কি ঘটনা ঘটে, যদি আমরা হেপাটিক প্লেটস শুধু সেলটাকে যদি আমরা দেখি, যখন এই বিলিরুবিন যখন এন্টার করলো, আমরা জানি যে এখানে অনেকগুলা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এই বিলিরুবিনটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এসে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এটা কনজুগেটেড হয়। কনজুগেশন প্রসেসটা দুইটা মধ্যে 90%, অলমোস্ট 90% বিলিরুবিন গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে বাইন্ড করে। গ্লুকোরোনিক অ্যাসিড, এই গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে যখন এই বিলিরুবিনটা বাইন্ড করলো, বিলিরুবিনটা একটা গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে যখন বাইন্ড করে, তখন বিলিরুবিন মোনোগ্লুকোরোনাইড, এই বিলিরুবিন মোনোগ্লুকোরোনাইড যদি আমরা বলি, এটার সাথে আবার যখন গ্লুকোরোনিক অ্যাসিড বাইন্ড করবে, তখন বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড বলা হয়। তো বিলিরুবিন মোনোগ্লুকোরোনাইড এবং বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড বোথ আর কনজুগেটেড বিলিরুবিন, কারণ এরা কনজুগেশন রিঅ্যাকশনটা কার সাথে হচ্ছে, গ্লুকোরোনিক অ্যাসিড কনজুগেট একসাথে হওয়া। 2 নম্বরে 10% বিলিরুবিন গোজ টু সালফেশন, মানে সালফেটের সাথে যুক্ত হয়, এইটা বিলিরুবিন সালফেট তৈরি করে। এই বিলিরুবিনগুলোকে আমরা একত্রে বলছি কনজুগেটেড বিলিরুবিন। তাহলে এই কনজুগেটেড বিলিরুবিন তৈরি হওয়ার পরে, তাহলে এখন এই বিলিরুবিন যেটা তৈরি হলো সেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড বিলিরুবিনটার আর একটা নাম হচ্ছে এর অপোজিট। কনজুগেটেড বিলিরুবিনটা যেহেতু লিভারে তৈরি হয়েছে, তাহলে এটাকে হেপাটিক বা পোস্ট হেপাটিক বিলিরুবিন বলা যায়। লিপিড, এটা ছিল লিপিড সলিবল আগেরটা, এটা হচ্ছে ওয়াটার সলিবল কনজুগেটেড বিলিরুবিন। ওটা টক্সিক ছিল, এটা ছিল নন টক্সিক বিলিরুবিন। এরপর হচ্ছে এটা ডিরেক্ট বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, ম্যাচিউর বলা যাবে। আর যেহেতু লিভার থেকে যেন অনেক সময় বাইলে যখন চলে আসে, তখন এটাকে বলা হয় কোলি বিলিরুবিন। তাহলে এটা হচ্ছে অপোজিট টু দ্য আনকনজুগেটেড বিলিরুবিন। এখন এই বিলিরুবিনটা এখন হেপাটিক সেলের মধ্যে স্টোরড আছে। আমরা জানি যে এই হেপাটিক সেল এরপর কিন্তু এই বিলিরুবিনটা আমাদের বাইল ক্যানালিকুলিতে এন্টার করবে। বাইল ক্যানালিকুলিতে একটা ট্রান্সপোর্টার থাকে, যেটাকে বলা হয় MRP2 ট্রান্সপোর্টার, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স প্রোটিন। এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স প্রোটিন, এই ট্রান্সপোর্টারটা MRP2, এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে কিন্তু আমাদের বিলিরুবিনটা হয়। ও আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, যখন গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে বাইন্ড করে বিলিরুবিনটা, তখন একটা এনজাইম কাজ করে, যেটাকে বলা হয় UDP GTA, মানে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, ওই এনজাইমটা কাজ করে। আর এখানকার ট্রান্সপোর্টারটা হচ্ছে যেটা বাইল ক্যানালিগুলিতে অবস্থিত, সেটা হচ্ছে MRP2। এই MRP2 কনজুগেটেড বিলিরুবিনটাকে বাইন্ড করে বিলিয়ারি ক্যানালিকুলির মধ্যে এন্টার করায়। বিলিয়ারি ক্যানালিকুলি থেকে আলটিমেটলি কোথায় আসবে, বাইল ডাক্ট। এই বাইল ডাক্টের মধ্যে কনজুগেটেড বিলিরুবিন আবার সিস্টিক ডাক্ট, গল ব্লাডার হয়ে এটা আলটিমেটলি আসবে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে আসার পর লার্জ ইন্টেস্টাইনে যখন যাবে, তখন এই লার্জ ইন্টেস্টাইনে কনজুগেটেড বিলিরুবিনটা ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, কিছু ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, এই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া এই কনজুগেটেড বিলিরুবিনকে ইউরোবিলিনোজেনে কনভার্ট করে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউরোবিলিনোজেনের কিন্তু কোনো কালার নাই, কিন্তু নর্মালি যেটা আনকনজুগেটেড বিলিরুবিন ছিল সেটা ইয়েলোইশ কালার, তাহলে ইউরোবিলিনোজেনের কোনো কালার নাই। এর মধ্যে যতটুকু ইউরোবিলিনোজেন, এই যে কনজুগেটেড বিলিরুবিন আসলো, সবগুলা ইউরোবিলিনোজেনের মধ্যে প্রায় 90% ইউরোবিলিনোজেন আবার স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়। স্টার্কোবিলিনোজেন তখন স্টার্কোবিলিনে কনভার্ট হয়, ফিসেস দিয়ে পার হয়ে যায়। বাকি থাকলে 10% ইউরোবিলিনোজেন। এই 10% ইউরোবিলিনোজেন আবার পোর্টাল ভেন, আমরা জানি যে ইন্টেস্টাইন থেকে ব্লাড ড্রেনেজ করে হচ্ছে পোর্টাল ভেন, এই পোর্টাল ভেন হয়ে আবার এন্টার করবে, আবার পোর্টাল সার্কুলেশন, হেপাটিক সাইনোসয়েড এবং
আবার এন্টার হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে কিন্তু এন্টার করবে এবং এর মধ্যকার কিছু জিনিস আবার কিন্তু ব্লাডে চলে গিয়ে ব্লাড দিয়ে কিডনি হয়ে কিছু ইউরিনারি ইউরোবিলিনোজেন পাস করবে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এখানে কি কি মানে পয়েন্টগুলো যদি আমরা দেখি তাহলে কি কি সমস্যা হতে পারে কোন কোন জায়গাতে। 1 নম্বর পয়েন্ট যদি বলা হয় সেটা হচ্ছে এটা একটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এখানে 3 নম্বর, 4, এখানকার ট্রান্সপোর্টার 5 আর গল ব্লাডারে 6। এই 6টা পয়েন্টে আমরা একটু ডিসকাস করব। 1 নম্বর পয়েন্ট যদি এক্সেসিভ ব্রেকডাউন হয়, এক্সেসিভ ব্রেকডাউন বা ইম্যাচিউর প্রসেস, এক্সেসিভ ব্রেকডাউন যদি হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে কোন বিলিরুবিনটা বাড়বে, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে এক্সেসিভ ব্রেকডাউন হলে, আনকনজুগেটেড। অথবা যদি অ্যালবুমিন থেকে বিলিরুবিনকে কেউ সরায় দেয় এই বিলিরুবিনটাকে, তাহলে কোন বিলিরুবিন বাড়বে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। এখানে একটা ড্রাগ কাজ করে, এই ড্রাগটার নাম হচ্ছে সালফোনামাইড, সালফোনামাইড, যেটা অ্যালবুমিন থেকে বিলিরুবিনকে সরায় দেয়। তাহলে এখানে ছিল সালফোনামাইড। 3 নম্বর পয়েন্ট, এই বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিন এসে যখন লিগ্যান্ডিন ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে যখন বাইন্ড করলো, এটা যদি বাইন্ড করতে না পারে তাহলে কোন বিলিরুবিন হবে, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। তাহলে আনকনজুগেটেড এই জায়গাতে একটা ড্রাগ কাজ করে রিফাম্পিসিন, এই ড্রাগটার নাম হচ্ছে রিফাম্পিসিন, এই জায়গাতে কাজ করে যেটা অনেক সময় বাইন্ড করতে দেয় না। এরপর 4 নম্বর পয়েন্ট, যখন আমরা দেখেছিলাম যে এই জায়গাতে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে গ্লুকোরোনাইড কনজুগেশন হয়, এটা হয় গামা গ্লুটারাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে। তো গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ, এই গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, যেমন একটা টার্ম আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 2 কিউ আর্মের 37 পজিশন, 2q37 পজিশনে এই জায়গাতে কোনো কারণে যদি মিউটেশন হয়, কোনো কারণে যদি মিউটেশন হয় তাহলে এই এনজাইমটার কোনো সময় তৈরি হতে নাও পারে, অনেক সময় টোটালি তৈরি হবে না, এরকম বা অ্যাবনর্মালি যদি তৈরি হয়। তো এটা 3টা কন্ডিশন আছে, একটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড হচ্ছে 5 থেকে 7% কেসে এটা হতে পারে। তো মাইল্ড কন্ডিশনটা এটাকে আমরা বলি গিলবার্ট সিনড্রোম। যদি কোনো কারণে মিউটেশন হওয়ার কারণে খুব বেশি 97% তৈরি হচ্ছে বা 5 থেকে 7% অল্প পরিমাণে তৈরি হচ্ছে, তাহলে খুব একটা সমস্যা নেই, এটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম। আর যদি প্রচুর পরিমাণে মিউটেশন হয়ে যদি তৈরি হওয়াগুলো অ্যাবনর্মালি তৈরি হয়, তখন আমরা বলি যে মডারেট এবং সিভিয়ার কন্ডিশন ডেভেলপ করে। সিভিয়ার একেবারে অ্যাবসেন্ট থাকে আর মডারেটে কিছু পরিমাণ গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ প্রেজেন্ট থাকে। এই দুইটা সিনড্রোমের নাম হচ্ছে ক্রিগলার-নেজার সিনড্রোম, 1 এবং 2। টাইপ 2 এই মডারেট এবং সিভিয়ার, এই দুইটা হচ্ছে ক্রিগলার-নেজার সিনড্রোম, মাইল্ডটা ছিল গিলবার্ট সিনড্রোম। তাহলে এগুলো থাকলে কি হবে, গামা গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্সটা কাজ করতে পারবে না, তাহলে কাজ না করতে পারলে কনজুগেশন হবে না, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। তাহলে এই পর্যন্ত আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে। এরপর কনজুগেশন হলো কিন্তু সে বের হতে পারতেছে না, এই MRP2 প্রোটিন, MRP2 প্রোটিনে যদি কোনো কারণে মিউটেশন ঘটে তাহলে এটা বের হতে পারবে না, কিন্তু কনজুগেশন হয়েছে তাহলে বের হতে পারছে না। তাহলে এই প্রোটিনটা, এই বিলিরুবিনটা কি হবে, এদিক দিয়ে বের না হতে পারলে ব্যাক ফ্লো হয়ে আবার সে ব্লাডে ফেরত চলে যাবে, তাহলে ব্লাডে তখন কনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে। তো কনজুগেটেড বিলিরুবিনটা ক্যারে একটা হচ্ছে MRP2 প্রোটিন, এটার মিউটেশন হচ্ছে 2টা ডিজিজ আছে এখানে। একটা হচ্ছে ডিউবেন জনসন সিনড্রোম। এই কারণে যদি MRP2 কোনো কারণে মিউটেশন যদি না হয় তাহলে কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে যেটা ব্যাকফ্লো হচ্ছে। আবার অনেক সময় হয় যে না এক্সপোর্ট মানে হচ্ছে, হওয়ার পরেও অনেক সময় এখানকার আমরা জানি যে এখানে টাইট জাংশন প্রেজেন্ট থাকে, যদি টাইট জাংশনটা কোনো কারণে ইমেচুর মানে ডিস্ট্রয় হয়ে যায় তখন অনেক সময় এখান থেকে আবার ব্যাকফ্লো হয়ে আবার কিন্তু কনজুগেটেড বিলিরুবিন সার্কুলেশন এন্টার করবে, যে কারণে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যেতে পারে। এরপরে নর্মালি এক্সপোর্টস বের হলো, বের হওয়ার পর কোনো কারণে যদি বাইল ডাক্টে অবস্ট্রাকশন থাকে, গল ব্লাডারে অবস্ট্রাকশন থাকে, সিস্টিক ডাক্ট সবগুলোতে যদি অবস্ট্রাকশন থাকে আবার এখান থেকে ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয় এই জায়গার টাইট জাংশনগুলো গলে যায় এবং ব্যাকফ্লো হয়ে আলটিমেটলি আবার ব্লাডে এন্টার করবে। তাহলে এই জায়গার কারণেও কিন্তু কনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে। তাহলে আমরা দেখলাম কনজুগেটেড বিলিরুবিন বাড়ে ডিউবেন জনসন সিনড্রোমের 2টা এবং রোটর সিনড্রোমে বাড়ে। আর এর ক্ষেত্রে আমরা যখন দেখলাম বাকিগুলোর ক্ষেত্রে সবগুলোতে মেইনলি বাড়ে আনকনজুগেটেড বিলিরুবিন। এখন ইউরিনের কালারটাতে একটু প্রবলেম হয় অনেকের, ইউরোবিলিনোজেন যখন ইন্টার করে ইউরিনে তখন কোনো কালারের পরিবর্তন হয় না। মনে রাখতে হবে এই কনজুগেটেড বিলিরুবিনটাই অ্যাকচুয়ালি ইউরিনের ডার্ক কালারের জন্য দায়ী। আনকনজুগেটেড বিলিরুবিন ইয়েলো কালার করে, আর কনজুগেটেড বিলিরুবিনটা যখন, তার মানে 2টা ক্ষেত্রে আমরা কনজুগেটেড বিলিরুবিন পাচ্ছি, একটা যদি লিভার সেল ডেস্ট্রয় হয় অথবা বাইল ডাক্টের অবস্ট্রাকশন হয়, তার মানে এই 2টা কন্ডিশন, একটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস আর একটা অবস্ট্রাকটিভ জন্ডিস।
এই দুইটা জন্ডিসের ক্ষেত্রে মেইনলি ইউরিনের কালারটা ডার্ক হয়, যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিসে বেশি ব্লক থাকে তাই জন্য বেশি ডার্ক পাবো, আর হেপাটোসেলুলারে কম ডার্ক পাবো। অনেক সময় বলা হয় যে হিমোলাইটিক জন্ডিসেও কিন্তু ইউরিবিলিনোজেন বাড়ে, যেটার কারণে ইউরিন ডার্ক হতে পারে, বাট এটা মানে অন্য বিভিন্ন বইয়ের তুলনায় যে এই দুইটাকে বেশি বলা হয়। এবং স্যাররা এটাই জানতে চায় যে হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিনের কালারটা মেইনলি ডার্ক হয়। তো এই ছিল আমাদের বিলিরুবিন মেটাবলিজম। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।